আর কিছুক্ষণ পরেই ভারত ইউএইর মাটিতে 2025-এর এশিয়া কাপ খেলতে নামবে, কিন্তু নামবে কোনো স্পন্সরশিপ ছাড়া। গত 20শে আগস্ট পাশ করা বিলে অনেক বড় সড়ো ধাক্কা লেগেছে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে। আর যেরকমটা আমরা জানি, ড্রিম11 ভারতে মেইন স্পন্সর, আর সেটাও ছিল একরকম রিয়েল মানি গেমিং অ্যাপ। তার সাথেই অর্থাৎ পাশ হওয়ার সাথে সাথেই তারা তাদের নাম ইন্ডিয়া ক্রিকেট দল থেকে সরিয়ে নিয়েছে। আর হয়তো অনেক বছর পরে ভারত বিনা স্পন্সরশিপ ছাড়া মাঠে খেলতে নামবে। হয়তো বলছি, কারণ মাঠে নামতে এখনও একটা রাত বাকি আছে, আর পৃথিবীতে একটা রাতের মধ্যে অনেক কিছুই বদলে যায়। তবে এই মুহূর্তে যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ভারতের প্র্যাকটিস সেশন হোক বা প্র্যাকটিস ম্যাচ হোক, যাই হোক, সেখানে কিন্তু আমরা কোনো স্পন্সরশিপ দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো ব্র্যান্ডিং নেই। তো বলাই চলে বিসিসিআই এখনও পর্যন্ত কোনো স্পন্সরশিপ খুঁজে পায়নি। সো লেটস সি। কিন্তু এর মধ্যেই বিসিসিআই নেক্সট স্পন্সরশিপের জন্য বেশ কিছু টাকার অঙ্ক এনেছে, যা তোমরা জেনে সত্যি অবাক হবে। আমি তো জানার পর সত্যি একটু থতমত হয়ে গেছি। কিন্তু শুধু মানির অঙ্কই নয়, বিসিসিআই কিছু রুল ইম্পোজও করেছে বিডিং ওয়ার স্টার্ট হওয়ার আগে, আর এই ভিডিওতে আমরা সেটাই জানতে চলেছি। সো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শুরু করার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব মাস্ট। বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড নিজের জার্সিতে ব্র্যান্ড স্পন্সরশিপের জন্য রেট পার করেছে, আর তা সত্যি অবাক করা। রিপোর্ট অনুযায়ী কোম্পানিদের বাইল্যাটারাল ম্যাচগুলোকে প্রত্যেক ম্যাচে 3.5 কোটি করে, আর অন্যান্য আইসিসি আর এসিসি ইভেন্টগুলোতে ভারতীয় মুদ্রা হিসেবে 1.5 কোটি টাকা পে করতে হবে। যদি ড্রিম11-এর সাথে কম্পেয়ার করা যায়, তবে এর আগে ড্রিম11 যখন ভারতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল, তখন রেট ছিল পার ম্যাচে বাইল্যাটারাল সিরিজে 3.17 কোটি টাকা, আর মাল্টিন্যাশনাল সিরিজগুলোতে 1.2 কোটি টাকা। অর্থাৎ সবাই যেটা ভেবেছিল যে গেমিং বিল পাস করার পর ভারতের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই হয়তো একটুখানি তার বাজার বা আর্থিক বাজার মন্দা হয়ে যেতে পারে বা টালমাটাল হয়ে যেতে পারে, কিন্তু সবাইকে অবাক করে ভারতের বিসিসিআই বোর্ড 10% হাইক করে দিয়েছে, নিজের ব্র্যান্ডিংকে এনহ্যান্স করে দিয়েছে। বাইল্যাটারাল সিরিজে 10% আর মাল্টিল্যাটারাল সিরিজগুলো যেগুলো হয় অর্থাৎ আইসিসি এসিসি ইভেন্টগুলোতে 3% করে হাইক করেছে। কিন্তু আমার মাথায় প্রশ্ন এলো অন্য। প্লেয়ার তো দুটো ক্ষেত্রেই জার্সি পরবে, তো একটাতে এত বেশি অলমোস্ট 50% বেশি, একটাতে 50% কম কেন? তো একটু রিসার্চ করার পরেই বুঝতে পারলাম বাইল্যাটারাল সিরিজগুলোতে ইন্ডিয়া যে স্পন্সরশিপ নেয় সেই স্পন্সরের নামগুলো তাকে বুকের সামনে লাগানো, অর্থাৎ মানুষ বেশি স্পষ্ট করে দেখতে পারে। কিন্তু যেগুলো ইভেন্টে হয় অর্থাৎ মাল্টিল্যাটারাল ইভেন্ট যেগুলো আইসিসি এসিসিদের মধ্যে হয়, সেই সময় ব্র্যান্ডগুলো বুকের মধ্যে থাকে না, ব্র্যান্ডের নামগুলো থাকে স্লিভসে, হাতার কাছে, বুকের হাতার কাছে, জামার যে হাতা আছে তার কাছে, আর পিঠে। তো সেই জন্য একটু দামের ডিফারেন্স, একটু না অনেকটাই দামের ডিফারেন্স, বাট স্টিল এটাই। কিন্তু আমার অ্যাকাউন্টসের মাথা এত কিছুর পরও বিসিসিআইয়ের পোটেনশিয়াল আর্নিং কত হতে পারে সেটা খুঁজতে লেগে গেছিলো। আর তার রিপোর্ট অনুযায়ী যা জানতে পারলাম তা হলো 130টা ম্যাচ কভার করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ আমাদের ইন্ডিয়ানরা। আর এই সার্কেলে যে 3 বছরের সার্কেল হবে এরপরে, সেই সার্কেলে ভারতের কাছে একটা টি20 আর একটা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ থাকবে। অর্থাৎ যদি এস্টিমেট করে দেখা যায় তাহলে এস্টিমেট আর্নিং 400-র উপরে চলে যাবে, অর্থাৎ 400 কোটির ওপরে চলে যাবে। বাট এক্সপার্টিসদের মতে এই 400 কোটি টাকাটা যদি 500 কোটি বা 600 কোটি হয়, সেটা কিছুটা অবাক করা হবে না, বিকজ ভারতের যখন বিডিং ওয়ার স্টার্ট হবে তখন অনেক কোম্পানি কিন্তু এই বিডিং ওয়ারে আসবে, আর সেই জন্যই তাদের প্রাইস অনেক বেড়ে যাবে, অর্থাৎ 400 থেকে 500 কোটি টাকা। বাট এটাতে গেলে শুধু টাকার অঙ্কের দিক। বিসিসিআই বেশ কিছু পরিবর্তন এনেছে। বিসিসিআই কোনো তবাকো কোম্পানি, কোনো বিমল মশলা হ্যান ত্যান, নাম নেওয়াটা উচিত না যদিও, তাদেরকে কিন্তু নিতে না করে দিয়েছে, মানে নেওয়া যাবে না, তারা যেন কোনো প্রসেসে বিডিং ওয়ার্ডে যেন পার্ট না নেয় সেটা শক্তভাবে দেখা হচ্ছে। সো লেটস সি কে হবে ভারতের নেক্সট স্পন্সর।